আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, সিরিয়া সীমান্তে বাফার জোন দখলের নির্দেশ দিচ্ছেন নেতানিয়াহু। জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির পথে জেলেনস্কি, বলছে ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রয়েছে বাশার আল আসাদ এখন মস্কোয় অবস্থান করছে, জানিয়েছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে ডেনমার্ক। সিরিয়া সীমান্তের বাফার জোন দখলের নির্দেশ দিল নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে সিরিয়া ও ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলছেন, 1974 সালে সিরিয়া ইসরায়েলের বিতর্কশীল মীমাংসা চুক্তি ভেঙে গেছে, তাই আমি সেনাবাহিনীকে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার দখলের নির্দেশ দিয়েছি। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েলের সীমান্তে কোনো শত্রু শক্তি দাঁড়াতে দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের সীমান্তে কেন বৈরূপ শক্তি গড়ে ওঠা আমরা মেনে নেব না। গোলান মালভূমির অঞ্চলটি দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ এলাকা। 1974 সালের চুক্তির আওতায় এখানে জাতিসংঘ একটি বাফার জোন স্থাপন করে, তবে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আসাদ সরকারের পতনের পর এই অঞ্চল আবারও আলোচনায় চলে এসেছে এবং আসাদ সরকারের পতনের পর বিদ্রোহী গোষ্ঠীর হাতে রাসায়নিক অস্ত্র পড়ার আশঙ্কায় দামেস্কের অস্ত্র কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিদ্রোহীদের হাতে যাওয়ার আগেই কুসাইর শহরের কাছে হিজবুল্লাহর একটি কনভয়েতে হামলা চালানো হয়েছে। এছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার দক্ষিণাঞ্চলের খালখালা বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলি প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, আসাদ সরকারের পতন ইসরায়েলের জন্য উদযাপনের কারণ নয়। তিনি সতর্ক করে বলেছেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশিরভাগই আল কায়েদা এবং আইএসের শাখা। এদিকে গোলান মালভূমি, সিরিয়া ও ইসরায়েল সীমান্তে বাফার জোনে নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা বাফার জোন এলাকায় এবং গোলানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে তারা বলছে, গোলান মালভূমি এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। 1974 সালে যুদ্ধবিরতি চুক্তির পর এবারই প্রথম ইসরায়েলি বাহিনী বাফার জোনে স্থায়ীভাবে অবস্থান নিয়েছে। সামরিক বাহিনীর মতে এটি একটি অস্থায়ী পদক্ষেপ হলেও পরিস্থিতি পর্যালোচনা করে দীর্ঘমেয়াদে এটি বজায় রাখা যেতে পারে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির পথে জেলেনস্কি, বলছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করার ব্যাপারে আগ্রহী। প্যারিসে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা। এমন এক সময় এই আলোচনা হলো যখন রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত নিয়ে কিয়েভের মধ্যে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বৈঠকের পর ট্রুথ সোশ্যাল ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি থামানোর পথ বেছে নেবে। তিনি আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার সূচনা হওয়া উচিত। অনেক অপ্রয়োজনীয় প্রাণহানি ঘটনা ঘটেছে, অসংখ্য পরিবার ধ্বংস হয়েছে এবং এই যুদ্ধ চালু থাকলেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ট্রাম্প এর পূর্বে ইউক্রেনে পাঠানো বিপুল পরিমাণ সামরিক সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দাবি করেছিলেন 24 ঘন্টার মধ্যে তিনি এই সংঘাত থামাতে সক্ষম হবেন, যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এমন সময় এক বৈঠকের আয়োজন করেছেন যখন যুদ্ধের ফলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে। বৈঠকের কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্র বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় $100 কোটি নতুন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এই সহায়তার মধ্যে রয়েছে ড্রোন, ট্যাঙ্ক, সাজোয়াজান, হিমার্স রকেট লঞ্চারের গোলাবারুদ এবং আর্টিলারি সরঞ্জাম। বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ যুদ্ধ থামানোর চেষ্টার পাশাপাশি ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে বাশার আল আসাদ এখনও মস্কোয়, জানিয়েছে রাশিয়া। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। ক্রেমলিনের সূত্র নিশ্চিত করেছে,
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এর তথ্য নিশ্চিত করেছেন। খবরে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনায় করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের একটি সূত্র বলছে, রাশিয়া সবসময় সিরিয়ার সংকটের সঙ্গে একটি রাজনৈতিক সমাধানের পক্ষ ছিল। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার পুনরারম্ভের জন্য জোর দিচ্ছি। তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন। বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। এদিকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের দেশটির প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সোমবার জানিয়েছেন, এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের সময় নিশ্চিত করেছে যে পালিয়ানস্কি বলেন, আসাদ সরকারের পতনের গভীরতা এবং এর প্রভাব রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য কি হতে পারে তা এখনই বলা কঠিন। তিনি আরও জানিয়েছেন, গোলান মালভূমি জাতিসংঘ নিয়ন্ত্রিত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলের সাময়িক দখল নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। এদিকে ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দিল ডেনমার্ক। ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করেছে ডেনমার্ক। শীর্ষ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎকারের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট সফরে এই কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামের এক বার্তায় ডেনমার্কে প্রশংসা করার পাশাপাশি মিত্রদের কাছ থেকে এরকম সহায়তা অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন, ডেনিশদের সরবরাহ করা বিমানগুলো প্রথম ব্যাচটি ইতোমধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলিকে গুলি করে নামিয়ে আনছে এবং এটি জনগণ ও তাদের অবকাঠামোগুলোকে উদ্ধার করতে সহায়তা করছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়েছে। যদি সব অংশীদার এমন দৃঢ় প্রতিজ্ঞ হতো তাহলে আমরা রুশ সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে পারতাম। রুশ হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে নিহত হয়েছে 10 জন। তাদের স্মরণে একদিনে শোক পালনের সময় এই ঘোষণা এসেছে। আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন, স্থানীয় একটি সার্ভিস সেন্টারে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 2 শিশুসহ আরও 24 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, একই দিন ইউক্রেনের ক্রিবেরি শহরে বিমান হামলায় আরও 3 জন নিহত হওয়ার খবর জানিয়েছেন। হামলার পরে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে শান্তি চায় না। তিনি কেবল বোমা, ক্ষেপণাস্ত্র ও সহিংসতা দিয়ে যে কোনো দেশের কাছে ক্ষমতা দেখতে চান। একমাত্র শক্তির জোরেই আমরা এই মোকাবেলা করতে পারি, আর শক্তির মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। 2019 সালে ভয়াবহ আগুনে নটরডেম ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয়। এটি সংস্কার উদযাপন উপলক্ষে প্যারিসের এক অনুষ্ঠানে শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় নেতারা গত 3 বছর ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে সমর্থন বজায় রাখতে তার সাথে আলোচনায় আগ্রহী। অবশ্য ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সাথে কোনো বৈঠক করবেন কিনা তা জানা যায়নি।